আজকের গল্প অখিল দত্তের অশ্রু নদী। ডিম ভর্তি চকচকে ইলিশ মাছের পেটের মতো অসংখ্য চিকচিকে বালি নিয়ে এই চরটি একদিন জেগে উঠেছিল। চারদিকের বিস্তীর্ণ জলরাশির ভেতর এই ভূমিটুকুকে দ্বীপ বলে ভাবা যেতে পারে। অন্তত বর্ষায় ব্রহ্মপুত্র যে আক্রোশে ক্রুদ্ধ হয়ে দুপাশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে এক অনন্ত সমুদ্র রচনা করে, সেই পরিপ্রেক্ষিতে এটাই সঙ্গত। এখনো বর্ষা দূরে বলে নদী খোলস ছাড়া সাপের মতো নির্জীব, নিথর এবং ক্লিষ্ট। তবু যা হয়ে থাকে, এই বালি চিকচিকে শূন্য প্রান্তরেও শুঁটকি মাছের টিন থেকে উঠে আসার মতো কিছু বাড়তি মানুষ, যাদের দেখলেই সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, সেই রকম ছন্নছাড়া সম্বলহীন হতকুৎসিত একদল নামগোত্রহীন মেয়ে পুরুষ ঘৃণা এবং উৎপীড়ন থেকে দূরে থাকতে এবং পায়ের পাতা রাখার মতো এক ফোঁটা ভূমি পেতে কিভাবে যেন এখানে এসে বসত গড়েছিল। এরকম একটা অজন্মা এবং মরুভূমির মতো প্রান্তরকে উর্বর করতে একটা গোটা প্রজন্মের রক্ত, ঘাম এবং প্রাণশক্তিকে উৎসর্গ করতে হয়েছিল। তবু এখনো যতদূর চোখে যায়, টানা নিঃশ্বাসের মতো শুধু কাশ, খাগ আর উলুবনের অবিশ্রান্ত জঙ্গল। এর ফাঁকে ফাঁকে কিছু শাকসবজির উৎপাদন, ধানের সমস্ত শক্তি খরচ করে শেষ পর্যন্ত যা উঠে আসে তাকে চিটে ছাড়া আর কিছুই বলা চলে না। না খেতে পাওয়া অবিশ্বাস্য লিকলিকে ছেলেগুলো খাগের মতো কাঠি কাঠি হাত পা বেড়ে উঠতে না উঠতেই মরে যায়। জন্ম মৃত্যু এখানে হোগলার বনে বাতাসে লাগার মতো। বাচ্চা কাচ্চা সব মিলিয়ে প্রায় 100 জনের বসতি এই চরে, যার প্রধান হরনাথ। এই নয় যে সেই একমাত্র লিখতে পড়তে পারে বলে এই পদ পেয়েছে, সে এখানকার সবচেয়ে ধনীও বটে। অবশ্য ধনী বলতে যা বোঝায় তা হলো একমাত্র তার ঘরেই 4খানা টিন আছে এবং চরের সবচাইতে বড় মুদির দোকানটিও তার। আর সে মোটামুটি ফর্সা, ধুতি পাঞ্জাবি এবং প্লাস্টিকের জুতো পরে খচরমচর করে হাঁটে। হরনাথের বয়স যে 50 পার হয়েছে তা দেখলে বোঝা যায় না। বেঁটে ফর্সা রং, হাত পায়ের আঙুলগুলো খাটো খাটো, ঝকঝকে সাদা দাঁত, কাঁচা পাকায় মেশানো মাথার চুল খুব ছোট করে ছাঁটা, লোমশ ভ্রুর নিচে কুতকুতে একজোড়া চোখ। লোকটি নিঃসন্দেহে বুদ্ধি রাখে। কোর্ট কাছারিতে কোথায় ঘুষ দিতে হয় তা তার জানা। 2টি বউ আর 5টি ছেলে মেয়ে নিয়ে হরনাথের সংসার। ছেলে মেয়েগুলো সব বড় বউ। এমনিতেই বড় বউ সারা বছর রোগে ভোগে, তার উপর গেল বছর এক কঠিন অসুখ হলে হরনাথ সঙ্গত কারণেই ভেবেছিল আর উঠতে পারবে না। হরনাথ এত বোকা নয় যে বউয়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে আর ততদিনে ছেলে মেয়েগুলো নিয়ে ব্রহ্মপুত্রের জলে ভেসে বেড়াবে। এইসব ভেবে এক সন্ধেবেলায় লক্ষ্মীকে ঘরে নিয়ে এলো। চরের লোকেরা কেউ অবাক হয়নি। এরকম কিছু একটা হতে পারে তারা অনুমানই করেছিল। হরনাথ অবশ্য ফাঁকি দেয়নি। পেট ভরে মোটা চালের ভাত, খেসারির ডাল, সাটি মাছ দিয়ে লাউয়ের তরকারি আর 3টে করে জিলিপি গ্রামের সবাইকে খাইয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী 20 বছরের, কালো ছিপছিপে। হরনাথের চেয়ে মাথায় বড়, একটি মেয়ে, গোল মুখশ্রীর সঙ্গে অদ্ভুত সুন্দর একজোড়া চোখ, পাহাড়ি ঢালের মতো পিঠময় লাল চুল। বহুদিন পর পর্যাপ্ত নারকেল তেল পেয়ে লকলক করে উঠল। কিন্তু অবাক ব্যাপার, বড় বউ মরল না।
মৃত্যুটা যেখানে প্রায় নিশ্চিত এবং যে মৃত্যু হরনাথের কাছে কোনো ঘটনাই নয়, সেখান থেকে ফিরে এলে সে আর খুশি হয় কি করে? হাসপাতালে গিয়েছিল আধ ফুলোনো বেলুনের মতো হাত পা নিয়ে, ফিরে এলো ছাল বাকলা ওঠা থরথরে ঝিঙে গাছের মতো শুকনো ঢাল হয়ে। অবশ্য ফিরে আসার আগেই কারো কাছে হরনাথের বিয়ের খবর শুনে সম্ভবত তাঁর বাঁচার স্পৃহা আরো বেড়ে গিয়েছিল। ঈর্ষা, ভয় এবং ক্রোধ এইসব নিয়ে ফিরে এসে দেখল তার মেয়ের বয়সী সতীন তাকে শুধু সেবা যত্নই করল না, দস্যি ছেলে মেয়েগুলোকে সামলানোর সঙ্গে সঙ্গে বাইরের যাবতীয় খাটুনির কাজগুলো অত্যন্ত পটুতায় করে দিতে লাগল। এই সব দেখে লক্ষ্মীর প্রতি একটু মমতা তার মুখে জায়গা পেল। এই মরুভূমির মতো প্রান্তরে যে সামান্য শাকসবজির উৎপাদন হয় তা বিক্রি করে কারো 3 সপ্তাহে 3 দিনও চলে না। এই চরের মানুষদের তাই প্রধান জীবিকা চিড়ে, মুড়ি, খই বেচে হাটে বিক্রি করা। সপ্তাহের এই দিনটি গ্রামের সমস্ত পুরুষ যে যার পসরা নিয়ে ভোরবেলায় মাইল 3 দূরের সোমবারের হাটে বেচাকেনা করতে যায়। আজ হাটের দিন বলে কোনো বয়স্ক পুরুষ চরে নেই, যে যার পসরা নিয়ে ভোরবেলায় বেরিয়ে গেছে। হাটুরে মানুষগুলোর ফিরতে ফিরতে সেই বিকেল হয়ে যাবে। বউদের তাই আজ অফুরন্ত সময়। লক্ষ্মীর হাতে এখন কোনো কাজ নেই, সময় কাটাতে নিজের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে গ্রামের আরো কিছু ছেলে মেয়েকে নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে চলে এসেছে। ছেলে মেয়েগুলো পৌঁছতে না পৌঁছতেই দৌড়ঝাঁপ খেলায় মেতে উঠল। লক্ষ্মী একটু দূরে কাশ আর খাগের একটা হালকা ঝাড়ের পাশে তোলা হাঁটুর উপর থুতনি রেখে দূরে যেখানে জল আর আকাশ মিলেমিশে এক অনন্ত সমুদ্র রচনা করেছে সেদিকে তাকিয়েছিল। যত দূর চোখ যায় ছোট ছোট ঢেউয়ের মাথায় সাদা সূর্যের আলো অসংখ্য বৈদর্যমণির মতো জ্বলতে থাকে, নাচতে থাকে, কাঁপতেও থাকে। সমুদ্রের মতো এই নদীটি সহসা তাকে ক্ষুদ্র অতীতে নিয়ে যায়, আর তখন ছোট ভাই বোনদের মুখগুলি অলক্ষ্যে ভেসে ওঠে। ওর বড় ইচ্ছে একদিন দুদিন ওদের সঙ্গে থেকে আসে, কিন্তু তারা এত দরিদ্র যে এরকম ইচ্ছে হতে না হতেই মিলিয়ে যায়। লক্ষ্মীর মন কেঁদে ওঠে ঠিকই, কিন্তু একটির বেশি দুটি দীর্ঘ নিঃশ্বাস খরচ করার সামর্থ্য ওর নেই। হরনাথকে পেয়ে সে সুখী কিনা এরকম প্রশ্নও তার মনে আসে না। অথচ যে গ্রাম থেকে সে এসেছে সেই গ্রামের এক তরুণের প্রতি তার মমতা জেগেছিল। কৈশোর উত্তীর্ণ সেই সময়টা ছিল স্বপ্নময়। মায়াময় তরতাজা গরু চড়ানো শ্যামবর্ণের ছেলেটির পাশে বসে বাঁশি শুনতে শুনতে কত কি মনে হয়েছিল। কিন্তু গরিব ঘরে জন্মানোর চাইতেও তার বড় পাপ একজোড়া অসম্ভব সুন্দর চোখ নিয়ে জন্মানো। হরনাথ একাধারে চরের প্রধান, তার উপর টিনের চাল দেওয়া ঘরের মালিক, এবং কোর্ট কাছারিতে বাবুদের সঙ্গে হেসে কথা বলতে পারে। এসবই তাকে নিশ্চিন্তি দিয়েছিল। শুধু মেয়ের বয়সী নয়, এমনকি দ্বিতীয় পক্ষ হলেও লক্ষ্মীকে বিয়ে করার যোগ্যতা তারই আছে। এখানে সে রাজরানী হয়ে আছে এমন নয়। দুবেলা পেট ভর্তি ভাত এবং বছরে একজোড়া শাড়ি তাকে অবাক করেছে ঠিকই, কিন্তু মন এমন একটা জিনিস যা সুখের সংসার কিংবা দুঃখের ব্যবধান না বুঝে একদা সোজা মেঠো বাঁশির সুরে হৃদয়ে গুঞ্জন তোলে। চোখেও জল নামে। বুদ্ধিমতী মেয়েটি অবশ্য এসব প্রশ্রয় দেয় না, আর কান্নাটা এখানে এত সহজ যে সেটা না ঘটলেই সবাই অবাক হয়। অদূরে ছেলেমেয়েগুলো চিৎকার, ঝগড়া এবং মারামারি নিয়ে খেলার আনন্দে মেতে উঠেছে। পেট লাগানো ছেলেগুলো খেতে না পারলে কি হবে, চঞ্চল তো বটেই। লক্ষ্মীর এরকম চুপ করে বসে থাকাটা ওদের ভালো লাগছিল না। জোর করে ওকেও খেলায় নিয়ে এলো। খেলা চলল দুপুর পর্যন্ত।
সবাই আরো খেলতে চাইলেও রাক্ষসে খিদে ব্রহ্মতালু পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে সবাই ধুলো মেখে ঘেমে নিয়ে দুপুরে ঘরে ফিরল। এখন দুপুর, চিলের তীক্ষ্ণ চিৎকার বাতাস কাঁপে। একটা ফড়িং লাউ মাচার একটা বাখারির উপর বসে সামনের দুঠাং তুলে মাথা চুলকোয়। কয়েকটা চড়ুই ধুলোয় মাখামাখি করে। সাদা আর পাটকিলে রঙের কবুতর ফরফর করে আকাশে এক পাক ঘুরে গোত্তা খেয়ে টিনের চালের উপর শব্দ করে নামে। দুপুরের বাতাসে একটু একটু করে বালি ওড়ে। ছেঁড়া শতরঞ্চির ওপর ছেলেমেয়েগুলোকে নিয়ে বড় বউ মরার মতো ঘুমোয়। লক্ষ্মী বারান্দায় পা ছড়িয়ে বসে এক কুলো রাঙা চাল বাছতে বাছতে কখনো চোখ তুলে এইসব দেখে। গড়িয়ে নামা বুকের কাপড় ঠিক করতে করতে হাই তোলে, কবুতরদের এক মুঠো চাল ছড়িয়ে দেয়। সাদা আর কালো রঙের কুকুরটি পা ছড়িয়ে ঘুমোতে ঘুমোতে সামান্য একটু শব্দে চোখ খুলে চারদিক দেখে আবার ঘুমোয়। দেখতে দেখতে ছোট দিনের দুপুর গড়িয়ে বিকেল এসে যায়। আলস্য ভেঙে ঘরের বইগুলো দুয়ার ঝাড় দিয়ে টুকিটাকি কাজ সারতে না সারতেই কুশ, খাগ আর হোগলার বনে সন্ধ্যার এলো চুল ছড়িয়ে যায়। একটি দুটি করে তারা ফোটার মতো চরের বিভিন্ন দিকে বিন্দু বিন্দু আলো জ্বলে ওঠে। কোথাও কোথাও শঙ্খ আর কাঁসর ঘণ্টা বাজে। অন্যদিন এ সময়ের অনেক আগেই হাটুরে লোকগুলো ফিরে আসে। আজ ওরা এখনো এলো না বলে ম্লানমুখ ছেলেগুলো কয়েকবার নদীর ঘাটে গিয়ে ফিরে এসেছে। সময় যত পেরিয়ে যাচ্ছে, ঘোমটার ভেতর মুখগুলো তত ভয় ভাবনায় কেঁপে উঠছে। আর এক সময় দেখা গেল গোটা চরটাই যেন হরনাথের উঠোনে চলে এসেছে। বিপদের দিনে গ্রামের প্রধানের বাড়ির কথা সবার আগে মনে পড়বে, এটাই স্বাভাবিক। প্রথম প্রথম নানা সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে বলাবলি চলল। কখনো সামান্য কথা কাটাকাটি থেকে ঝগড়ার মতন। এরকম একটা পিছিয়ে পড়া কুসংস্কারাচ্ছন্ন চরের বৌঝিদের সম্ভাব্য এবং অসম্ভাব্য চিন্তার সঙ্গে হাহুতাশ করা ছাড়া আর কি বা করার আছে। মানুষগুলো ফিরে এলে যে রাজ্যের খিদে নিয়ে ফিরবে এবং সঙ্গে সঙ্গে খেতে না দিলে যে কুরুক্ষেত্র কাণ্ড হবে, এসব কিছুই তাদের খেয়াল নেই। বরং বিপদের কথাগুলো কেউ কেউ এমন করুণ করে বলল যে হঠাৎ জটলা থেকে কান্নার রোল উঠল। দু একজন বুদ্ধিমতী বউ অবশ্য বলল, এখন যেমন কিছু করণের নাই, তেমন যার যার বাড়িতে গিয়া থাকুনি ভালো। কিন্তু অধিকাংশ বউরা এত বেশি ভীত এবং আবেগপ্রবণ হয়ে উঠেছে যে হরনাথের বাড়ি ছেড়ে যেতে চাইল না। এদিকে রাত ক্রমশ বেড়ে চলে। মাথার উপর শান্ত আর ঘন অন্ধকার, আকাশে তারাগুলো ক্লান্তিহীন কাঁপছে। কুশের ঝাড়ে হু হু বাতাস গুমড়ে ওঠে চাপা কান্নার মতো। নদীর পালে একটি গাংচিল বুক ভাঙা আর্তনাদ করে উঠল। একটা ভয়াবহ অশুভ পায়ের শব্দ ঝিঝিঢাকা গভীর অন্ধকারে দ্বীপের চারধারে যেন সাপদের সতর্কতায় হেঁটে বেড়ায়। এতক্ষণ যে কথাবার্তা, একটু কান্না কিংবা কখনো কখনো যে সামান্য চপলতা ছিল, তা সব থেমে গেছে। সদ্য ভূতগ্রস্তের মতো হাড্ডিসার বইগুলোর কোলের ছেলে কোলেই ঘুমিয়ে পড়েছে। কালি পড়া লণ্ঠনের ম্যাটম্যাটে আলোয় সমস্ত পরিবেশ অসম্ভব ভৌতিক আর রহস্যময়। এদের মধ্যে লক্ষ্মী শুধু বয়সেই ছোট নয়, সাহসীও বটে। সেই সন্ধ্যে থেকে বউগুলোকে সে সাহস দিয়ে যাচ্ছে, কখনো বুঝিয়ে, কখনো ধমকে। ক্লান্তিতে তার গ্রন্থিগুলি এখন এমন শিথিল হয়ে এসেছে যে চোখ জুড়ে ঘুম নামছে। অথচ সে জানে থেমে গেলে এখন আবার কান্নার রোল উঠবে। এরপর সে কি করবে? এরকম যখন ভাবছে, সে সময় দূর থেকে হাঁটুরদের উত্তেজিত কথাবার্তা ভেসে এলো। আর অমনি বউগুলো কলরব করতে করতে যে যার ছেলে কোলে উঠে দাঁড়ালো। কেউ কেউ হেসে ফেললো
একটি বউ আরেকটিকে বলল, কেমন আমি কইছিলাম না হগলে ভালো ভালো ঘুরে আইব, এখন তো খুব কাজ্জা করলা। বউটি কোনো জবাব দেয় না, একটু হাসে, আর উঠোনটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। সেই কথাগুলোই তারা বলতে বলতে অন্ধকারের ভেতর এসে দাঁড়ালো, যে কথাগুলো তারা সারা পথ বলে এসেছে। একটি কথাই অমোঘ মৃত্যুবাণীর মতো সবার মুখে মুখে ফিরছে, একবার দেশ ছাইরা ফকির হইছি, অহন বিদেশি বললা খেদাইয়া দিলে মরণ ছাড়া রাস্তা নাই। হায় ভগবান, তুমি কি কোনোদিনও মুখ তুললে চাইবা না? হঠাৎ ভিড়ের ভেতর থেকে কেউ আর্তনাদ করে উঠল, পরাশরার গাঁয়ের বেবাক ঘরবাড়ি জ্বালাইয়া দিছে, ব্যাকরে খুন করছে, একজনেরও বাঁচতে দেয় নাই। আইজও কোনো রকম জান নিয়া ফিরলে কি হইব, আমরারও হেইডাই করব। ওহো, ওহরে! নিকট আত্মীয়ের মৃত্যু শোকের মতো লোকটির বুক ভাঙা আর্তনাদ এমন চরমে পৌঁছে যায় যে ভীত সন্ত্রস্ত ঘোমটা দেওয়া বউগুলো ফিরে যেতে যেতে বিলাপের মতো কথাগুলো শুনে ফিরে এসে ওদের ঘিরে দাঁড়ায় এবং কিছু না বুঝে চিৎকার করে কেঁদে ওঠে। মায়েদের কাঁদতে দেখে ঘুম চোখে কোলের বাচ্চাগুলোও চিৎকার করে ওঠে। এই মধ্যরাতে গাঢ় অন্ধকারের ভেতর অবিশ্বাস্য দ্রুততায় সমস্ত পরিবেশ এমন রূপ নেয় যেন একদল ডাকাত সমস্ত চরটিকে এইমাত্র বিধ্বস্ত করে দেয়। চরের মানুষগুলো এত বিচ্ছিন্ন যে নদী পেরিয়েই যে গ্রাম, সেখানে কি হচ্ছে তার খবর এরা রাখে না। আজ যখন হাটে গিয়ে শুনল চারদিকে খুব গোলমাল হচ্ছে, বহু হাটুরে আসতে পারেনি, আজ হাট বসবে না, তখন এরা বোকা হয়ে গিয়েছিল। কিসের গোলমাল, কেন গোলমাল, এসব কিচ্ছু তারা জানে না, জানার কথাও নয়। কিন্তু পরিশ্রম করে এত দূর থেকে বিক্রির জন্য জিনিসপত্র নিয়ে যেতে না যেতেই ফিরে আসতে বললেই আসা যায়। তাছাড়া সারা সপ্তাহের চলার মতো কেরোসিন, লবণ, দেশলাই, আরো কত টুকিটাকি জিনিস সওদা করার আছে। নিজেদের জিনিস বিক্রি না করলে কিভাবে ওইসব জিনিস কিনবে? হাট জমল না যদিও, তবুও ভাঙা হাট একেবারে পণ্য সামগ্রী শূন্য ছিল না। এরই মধ্যে যখন সামান্য কিছু কেনাকাটা চলছিল, তখন একদল লোক মাটি ফুঁড়ে ওঠার মতন লাঠি ছোড়া বল্লম হাতে হই হই করে হাটে ঢুকে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, শালা গাহরির বাচ্চা, বিদেশিদের দোকান ভাঙো, তারাও দেশ থেকে। এবং বলার সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু হয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই এমন ঘটনা ঘটে, ফলে ভয়ে ত্রাসে যে যেদিকে পারে ছুটে পালাতে থাকে। যারা পালাতে পারল না, তাদের কারো কারো মাথা ফাটলো, ছোরা বিঁধলো, পা জখম হলো। সবজির দোকান ছত্রখান হলো, ভাঙা ডিমের কুসুম কাপড়ে লেপ্টে গেল, বাতাসা মুড়ি মুরগি ধুলোয় গড়াগড়ি খেলো, খাঁচা ভেঙে মুরগি কবুতর যেদিকে পারল ছুটল, স্ট্র্যাপ দেওয়া চপ্পল ঠোক্কর খেয়ে এদিক ওদিক ছিটকে গেল। পুলিশ এলো অনেক পরে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তবু যারা এদিক ওদিক পালিয়েছিল, পুলিশ তাদের সবাইকে একসঙ্গে করে কাছের স্কুল ঘরে আটকে রেখেছিল নিরাপত্তার খাতিরে, এই রাত পর্যন্ত। এই স্কুল ঘরে ওদের সঙ্গে আরো অন্য গ্রামের লোক ছিল। তাদের কাছে যা শুনেছিল তা হলো, এই দেশে অনেক বিদেশি আছে যারা বৈধভাবে আসেনি। বিশেষ করে পাহাড়ের বুকে, নদীর চরে, জলাভূমির ধারে কিংবা পতিত জমিতে যেসব মানুষ দখল নিয়ে আছে, তাদের আগে উচ্ছেদ করা হবে। এই সর্বনাশা কথা শুনে ওদের শরীর হিম হয়ে গিয়েছিল। যেসব জায়গা এরা দখল করে আছে, সেসব জায়গা কোনো সরকারের কখনো দরকার পড়েনি। এদের তাড়িয়ে দিলেও যে সেই জমি কারো কাজে আসবে তাও নয়, যেমন পড়েছিল তেমনই থাকবে, তবু এদের যেতে হবে। অথচ এইসব ভাগ্যহত মানুষগুলো শুধু নিজেদের ধর্ম বাঁচাতে সব কিছু ছেড়ে দিয়ে শুধু মাটির ওপর ক্ষীণ ছায়াটুকু সম্বল করে এখানে এসেছিল। কিন্তু
ওদের সঙ্গে এমন শত্রুতা কে করতে পারে? বহু ভাবনাতেও কারো মাথায় কিছু এলো না। গ্রামের বাইরে ওদের পরিচিত কেউ নেই, আর মানুষ হিসেবে ওরা এত ক্ষুদ্র যে কারো শত্রু হওয়ার মতো যোগ্যতাই বা কোথায়। অথচ টিকে থাকার মতো এই আশ্রয়টুকু ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই চোখের সামনে এক নিবিড় মৃত্যু ছায়া স্পষ্ট হয়ে ওঠে। অনিশ্চয়তার খড়গ মাথার উপর দুলতে থাকে। হরনাথ এতক্ষণ একটি কথাও বলেনি। সারাটা পথ শুধু মাথা নিচু করে ভাবতে ভাবতে এসেছে। এতক্ষণে সে প্রথম কথা বলল। সারাদিন কেউর প্যাডে কিছু পরে নাই, এখন বেহুদা সিক্কুর পাইরা কিতা হইব? বেইন্না বেলা তাইও তখন কথা হইব। সারাদিন অভুক্ত অবস্থায় কাটিয়ে এবং এত দূরের পথ চলার পরিশ্রমের সঙ্গে ভয় এবং ভাবনা এমন মিশে আছে যে দাঁড়ানোর মতো অবস্থা কারো নেই। জীবন মরণের সমস্যা বলেই বোধহয় এতক্ষণ সবাই ভুলেছিল। এখন সত্যি সত্যি যে যার ঘরে ফিরতে পারলে যেন বাঁচি। আর তাই একটুও দেরি না করে যে যার বাড়িতে ফিরে যায়। বিস্তীর্ণ অঞ্চল, ধুধু বালিয়াড়ি, আলো বাধাহীন সুরের মতো মূর্ছনার মতো সেই কোন ভোরে ধীরে ধীরে ফুটে ওঠে এখানে। ভোরের প্রথম পাখি ডেকে ওঠার আগেই হরনাথের ঘুম ভেঙেছিল। তবু সে চুপচাপ শুয়েছিল। ভয়ঙ্কর ভাবনাগুলো তার মাথায় এমন চেপে বসেছিল যে সে ক্রমশ দিশেহারা হয়ে যাচ্ছিল। কানাঘুষোয় কথাগুলো আগেই শুনেছিল, কাল নিশ্চিত হল এই চর সরকারের খাস জমির মধ্যে পড়ে এবং এখন যারা এই চর দখল করে আছে তাদের পুলিশ দিয়ে উচ্ছেদ করা হবে। অথচ আশ্চর্য, বছরের অধিকাংশ সময়ে মরুভূমির মতো এই ধু ধু প্রান্তরে বালি উঠত। কিছু কাশ আর কিছু ঝাউবন সারাদিন রোদ পোহাত। শুধু তাদের মতো কিছু এঁটো কাঁটা মাছুয়ার পক্ষেই এখানে থাকা সম্ভব। আজ যে এখানে সামান্য উর্বরতা দেখা দিয়েছে সে তো তাদেরই শেষ রক্তবিন্দুর বিনিময়ে। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই ভূমিটুকুই তাদের সবচাইতে পরিচিত স্বদেশ। এর কোটি কোটি বালুকণার সঙ্গে মিশে আছে তাদের অনিঃশেষ প্রাণ। হরনাথ যত ভাবছে ততই দুর্বল হয়ে পড়ছে। এক অজানা ভয় ক্রমশ তাকে গ্রাস করে নিচ্ছে। তার ওপর সমস্ত গ্রামের মানুষ নির্ভর করে বসে আছে। তাদের আশা এই বিপদের দিনে সে কিছু করতে পারবে। কিন্তু কি করবে সে? সেও তো ওদের মতোই ক্ষুদ্র, অতি সাধারণ। কোর্ট কাছারিতে তার একটু যাতায়াত আছে, আর সেই সুবাদে কেউ কেউ তাকে চেনে। এতটুকুই তার পুঁজি। এই সামান্য পুঁজি নিয়ে সে এদের কিভাবে রক্ষা করবে? আর এটুকু সে বুঝেছে, এ চরেও দাঙ্গাবাজরা যে কোনো সময় হামলা করতে পারে। দাঙ্গাবাজ মানুষগুলোকে বাধা দেওয়ার ক্ষমতা এদের নেই। মানুষ খুন করা, ঘর জ্বালানো, এই খুনে মানুষগুলোর কাছে কোনো ঘটনাই নয়। এরকম কিছু হলে কার কাছে সাহায্যের জন্য যাবে? হরনাথ আর ভাবতে পারছিল না। কপালের দুই শিরা দপদপ করে জ্বলছে, হাতের দুই তালু ঘামছে। উত্তেজনায় চাদর ফেলে উঠে বসল। আর তখনই তার চোখের সামনে ঘর বাড়ি, গোয়াল ঘর, সরু লিকলিকে ছেলে মেয়েগুলো, এমনকি তার বউ, যাকে কোনো দিনই পূর্ণ নজর দেয়নি, পরম মমতায় বুকের কাছে এসে যায়। এই ঘর সংসার যে তার আপন, তার প্রতিটি রক্তকণিকার সঙ্গে এরা যে কি নিবিড়তায় জড়িয়ে আছে, এই সত্য সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে নতুন করে উপলব্ধি করে। সে স্থির করে চরের মানুষদের কাছে এই চরম বিপদের কথা বুঝিয়ে বলবে। মৃত্যু যেখানে জীবনের চাইতে স্পষ্ট, সেখানে ছলনা করে কোনো লাভ নেই। বাইরে নানা কথাবার্তায় হরনাথ বুঝল গ্রামের সবাই এসে গেছে। দ্রুত বাইরে এসে দেখল শুধু পুরুষ নয়, সেই সঙ্গে বাচ্চাগুলো এসে ভিড় করেছে।
ঘোমটা দেখা কয়েকটি বউকেও দেখা গেল এক জায়গায় জটলা করছে। হরনাথের চোখের সামনে একগাদা ক্লান্ত, বিষণ্ণ, আতঙ্কিত মুখের সারি, কালি ঢালা গভীর চোখ, বরফ শীতল একটা উদ্যত খড়গ যেন প্রত্যেকের শিয়রে দুলছে, এখন শুধু নেমে আসার অপেক্ষায়। একটা শীর্ণ মৃত্যু প্রত্যেকের চোখের তারায় কাঁপতে থাকে অবিরত। আমরা আর কিতা হইব, খেদাইয়া দিলে পোলাপানেরে লইয়া কুনহানে যাইতাম। চিন্তায় চিন্তায় বেবাগদা রাত ঘুমাইতে পারি নাই। পাগল হওনের জোগাড়। ধরে যাওয়া গলায় বলে চন্দ্রমোহন। চন্দ্রমোহনের কথা শেষ হতে না হতেই ভুবন বলে ওঠে, হুনতাসি এই সরেও নাহি বদমাইশ গুলান যেহন তেহন হামলা করতে পারে। এই রকম হইলে কিতা করতাম আমরা? অতি বৃদ্ধ শ্রীশ জড়িয়ে জড়িয়ে অস্পষ্ট স্বরে বিলাপ করে, এই দুইটা চোখ খালি মরণ দুঃখ ছাড়া আর কিছুই দেখল না। শান্তিতে সীতায় উড়নের কপাল লইয়া আসি নাই। হা ভগবান! শ্রীশের বিলাপ এবং দীর্ঘশ্বাস সমস্ত জমায়েতকে স্তব্ধ করে দেয়। গভীর একটা বেদনা সবাইকে চেয়ে থাকে। হরনাথ দেখল সবাই ক্লান্ত, বিষণ্ণ, ভীত। শুধু নিজেদের পরিজনদের প্রাণ বাঁচানোর যত আকুলতা আছে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কিংবা বুদ্ধি কারও নেই। আসলে সে নিজেও হতভাগ এবং বিস্মিত। তার নিজের শক্তি বা বুদ্ধি কোনোটাই এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। সে খুব ধীরে এবং শান্তভাবে সবাইকে বলল, দেহ অবস্থা খুব খারাপ। তোমরা যা ভাবতাছ তার থেকেও খারাপ। হালারা মারণের লইগ্গা আইলে বাধা দেওয়ানের ক্ষমতা আমাগর নাই। কি করতাম তেহন? কিছু বুঝতাম পারতাছি না। এটা কাজ করলি হয় না? ধরো গুলমালের সময়টায় যদি আমরা অন্য কোনো জায়গায় গিয়ে থাকি, গুলমাল শেষ হইলে আবার আইরাম। পাগলের নাহান কথা কইস না কইতাছি। ঘর বাড়ি যাইয়া ছাইরা কুনহানে যামু? আমরা আর কোন কুটুম আছে তার বাড়িত গিয়া চাইর বেলা ভাত খাইম? ভুবনের কথায় তিরিক্ষি মেজাজে জবাব দেয় লক্ষণ মণ্ডল। আরে এই কথা উঠতাছে না। আমরার এই জায়গা বাদ দিয়া অন্য বেবাক জায়গায় ভীষণ মারপিট হইয়া আছে। গাঙ্গের এই পারে কারফু, যাইবা কই? ভিড়ের একদম পেছন থেকে কেদার বলে ওঠে। তাইলে কি করা যায়? পুলিশে একটা সংবাদ। ভুবন কথা কটি বলে ভয়ে ভয়ে লক্ষণ মণ্ডলের দিকে তাকায়। লক্ষণ পাঁজরের কাছে একটা দাঁত চুলকোতে চুলকোতে বলে, হালা তোর কোনো দিন বুদ্ধি হইব না। পুলিশ কি তোর বোনাই যে খবর দনের লগে লগে বন্দুক লইয়া পাহারা দিব? তুই বেশি কথা কইস না কইতাছি। সবার সামনে এরকম ধমক খেয়ে ভুবন কিছু বলতে পারে না, যদিও রাগে তার শরীর জ্বলে যাচ্ছিল। কিন্তু ওর থেকে ধার নেওয়া 5 টাকা সে এখনো শোধ করতে পারেনি। মনে মনে বলে, শালার নাপিতের বাচ্চা। তাইলে উপায়টা কি? এরকম কইরা পোলাপান লইয়া মরণ লাগবো? কি সর্বনাশা কথা গো! কান্না ভেজা চিৎকারে সবাই তাকিয়ে দেখে সতীশ মাচুয়া। প্রশ্নটা ছুঁড়ে দিয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। আসলে এই প্রশ্নটাই সবার চোখের সামনে ভারী পর্দা হয়ে ঝুলতে থাকে। এই পর্দা সরিয়ে কেউ একটা বাঁচার পথ খুঁজে পায় না। ছোট জমায়েত শীতের ব্রহ্মপুত্রের মতো ঠান্ডা, অচঞ্চল। কোলের বাচ্চা নিয়ে একধারে দাঁড়িয়ে থাকা বউগুলো কফিনে রাখা মৃতদেহের মতো। একটি নিঃশ্বাসের শব্দও ভাসে না। চুপ কইরা থাকতো না, কেউ একটা কিছু কও, একটা রাস্তা বাইর করো। আর তো পারি না বাবা, বুড়া হাড্ডিতে আর কত সহন যায়? হাঁপাতে হাঁপাতে অতি বৃদ্ধ শ্রীশ ভয়ার্ত গলায় বলতে থাকে, হরনাথ, তোমার মুহে রা নাই কেরে? কি কইরাম কন? আমি তো কিছুই বুঝতাম পারতাছি না।
হঠাৎ সবাইকে চমকে দিয়ে তার গলার কণ্ঠির মতোই চিকন গলায় মহেশ কীর্তনিয়া বলে ওঠে, এই তো তোমরা অতক্ষণ ধরে সভা টভা করলা, কত কথা কইলা, রাস্তা কিছু বাইর হইল? কথাটা হইল, তাইন ছাড়া আমরা আর কিতা আছে? তাইন আমরা পৃথিবীতে আইনছন, তাইন বাঁচাইবেন। মনে রাখো, রাহে কৃষ্ট মারে কিডা, মারে কৃষ্ট রাহে কিডা। আমরা আর কিছুই করণের দরকার নাই, এর উপর ভরসা কইরা থাকো, বেবাক ঠিক হইয়া যাইব। সমস্ত জমায়েত যখন স্তব্ধ, সামান্য একটু বুদ্ধিও কেউ দিতে পারছিল না, সে সময়ে এরকম একটা সহজ সমাধানে অতি সরল দরিদ্র লোকগুলো অসম্ভব খুশি হয়ে উঠল। বিশ্বনাথ অনেকক্ষণ ভিড়ের আড়ালে দাঁড়িয়ে এসব শুনছিল। সে বয়সে তরুণ, বেপরোয়া, বড় ছোট না মেনে মুখের উপর সত্যি কথা বলে, তাই রকচাটা হিসেবে তার বদনাম আছে। গ্রামের কেউ ওর সঙ্গে ভালো করে কথা বলে না, এড়িয়ে চলে। এসব ব্যাপার তার পছন্দ হচ্ছিল না। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও তার রাগটা হঠাৎ মাথায় উঠে আসে। সে রুক্ষ স্বরে বলে, মহেশ জ্যাঠা, গরিবরার খালি ভগবানের উপরে ভরসা রাখলে চলে না, তারা নিজের পায়ের উপর খাড়াইতে হয়। কেউ তোমারে মারাইয়া ফেলালে তোমার ভগবানের সুদর্শন চক্র খান লইয়া বাসনির লেগে আইবানি? এই শুয়ার, তুই চুপ যা। বড়রার কথার মধ্যে তোরে কেডা কথা কইতে কইছে? ব্যাক কথার মধ্যে তোর জাহান লাগে। তেরে উঠে বলল চন্দ্রমোহন, মহেশ আসাই কইছে, গরিব আর ভগবান ছাড়া কেউ নাই, কেউ নাই। আচ্ছা, আমিও দেখবাম, ঘরে আগুন লাগলে, ফেডে চাকু ঢুকলে কোন ভগবান বালতি লইয়া আগুন নিবানি লাগিয়া আয়, আর হাসপাতালও দেখবাম কোন ভগবান লইয়া যায়। রাগে গজরাতে গজরাতে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে যায়। বিশ্বনাথের কথায় ভগবানের উপর নির্ভর করে থাকা মানুষগুলো একটু নড়ে চড়ে বসে, মনটা কোথাও খচখচ করে ওঠে। হঠাৎ ভিড়ের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হয়ে যায়। সমাধানের যে প্রস্তাব এলো তা অনেকেই মেনে নিতে পারছিল না। বিশ্বনাথের যুক্তি অস্বীকার করা যায় না, তাই যতই ভগবানের উপর নির্ভর করে থাকা যাক না কেন, বিপদ এলে নিজেদের কিছু একটা করতে হবে, এ তো জানা কথা। কিন্তু কি করবে? কারো ঘরে একটা ভালো দাও নেই যে প্রয়োজনের সময় আত্মরক্ষা করতে পারে। শিশুপাল একটু কেশে বলল, আমরারও কিছু সজাগ থাউনের দরকার আছে। সাঙের ঘাটলায় চরের সাইড দিকে রাইতে দুই একজন কইরা পাহারা দেওয়ান দরকার। তেমন কিছু হইলে সিক্কুর পাইরা টিন বাজাইয়া হকগলরে সজাগ কইরা দেওয়ান যাইব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমায়েত জঙ্গি হয়ে ওঠে। কিছু তরুণ, যারা এই ধরনের কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিল, শিশুপালের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে, এখন অন্য কথা সব সারান দেন, নিজেরে বাঁচানো, গাঁওটারে বাঁচানোই বড় কথা। এই প্রস্তাবে দেখা গেল অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর এখানে বসেই ঠিক হয়ে যায় কে কোথায় পাহারা দেবে। কিছুই না, তবু যেন একটা ঘুমন্ত গ্রাম হঠাৎ জেগে উঠল। লাঠি খোঁজা, ভোতা দায়ে শান দেওয়া, বাঁশ কেটে তার মাথা চেঁচে বল্লমের মতো তীক্ষ্ণ করা ইত্যাদি চলল। অনাবশ্যক চাপা কথাবার্তা, এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ে চলা, এবং বিপদ এলে বউরা ছেলে মেয়ে নিয়ে কোথায় লুকোবে তাও দেখিয়ে দেওয়া হলো। অবশ্য খড়কুটোর মতো এই সামান্য আত্মরক্ষার ব্যবস্থা করতে আর কতই বা সময় লাগে, আর এই উত্তেজনাও থিতিয়ে যায় অচিরেই। তাছাড়া কৃষকদের কি কাজের শেষ আছে? শুধু প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই তারা সবসময় খরচ করতে পারে না। কেননা বর্ষার আগেই কুশ কেটে চাল ছাওয়াতে হবে, তার জন্য কাঠ সংগ্রহ করা, কবিতরের ক্ষোভ পরীক্ষা করা, হাঁস মুরগির একটু পরিচর্যা করা, মুড়ি খই ভাজার জন্য ধান রোদে শুকনো, লাউয়ের মাচাটা ঠিক করা, কিংবা ভোগ মানকচুর গোড়ায় ছাই দেওয়া। এরই মধ্যে আবার ছেলে মেয়েদের নিয়ে নদীর চরে গিয়ে কাছিমের ডিম খোঁজা। এরকম ছোট খাটো হাজারটা কাজ এদের থাকে। এই সব কাজের ফাঁকে ফাঁকে যে বিপদের সম্ভাবনাটি আসছিল না তা নয়,
তবু শান্তভাবেই দিন শেষ হয়ে যায়। এখন গভীর রাত, নিঃশব্দের চরাচর ভেঙে একটি রাত পাখিও ডেকে ওঠে না। নিকষ কালো অন্ধকারে সমস্ত চরটি প্রেত ভূমির মতন স্তব্ধ। শুধু মাঝে মাঝে ঈশান কোণের শ্মশান থেকে দাউ দাউ করে আলেয়ার আলো জ্বলে নিভে যায়। আলের উপর ঠ্যাং তুলে দুটি শেয়াল ডেকে ওঠে, আর সঙ্গে সঙ্গে গ্রামের কয়েকটি কঙ্কালসার কুকুর আকাশে মুখ তুলে কাঁদতে থাকে। জেগে থাকা মানুষগুলো আতঙ্কিত মুখে বিছানা ছেড়ে উঠে বসে। গাঢ় নিস্তব্ধতার ভেতর একটানা হিম পড়ার শব্দ ভেসে আসে, আর এভাবেই রাত এগিয়ে যায়। রাতের ৩ প্রহরে অন্ধকারের ভেতর গুমড়ে ওঠা বাতাসে দুটি মানুষের আর্তচিৎকার ভেসে উঠল, পরপর কয়েকবার। তারপর সব নিথর, নিস্তব্ধ। ততক্ষণে ভয় ভেঙে হাতের কাছে রাখা দা লাঠি নিয়ে বাইরে এসে দেখল পূব দিকের ঘরগুলি দাউ দাউ করে জ্বলে উঠেছে। আগুনের লেলিহান শিখা অন্ধকার আকাশে এক হিংস্র আলোর আভা সৃষ্টি করেছে। সেই আলো ছুঁয়ে স্ত্রী, পুরুষ আর শিশুর মরণ আর্তনাদ কেঁপে কেঁপে ভেসে আসছে। কয়েকটি মশাল ছুটে ছুটে বাকি ঘরগুলোতেও আগুন জ্বালিয়ে দিল। বন্দুক বল্লম ছোড়া চালানোয় দক্ষ একদল পেশাদারী খুনির সঙ্গে ভোঁতা দা আর লাঠি নিয়ে প্রতিপক্ষ হিসেবে এদের দাঁড়ানোর কোনো কথাই আসে না। হাত জোর করে পায়ে পড়ে শুধু প্রাণ ভিক্ষা চাইতে গিয়ে ধুলোয় লুটিয়ে পড়ল একে একে। বহ্নুৎসব এবং মানুষ মারার খেলা চলল ভোরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, যখন শুকতারাটি উজ্জ্বল হয়ে জ্বলছে এবং বাতাস বড় নির্মল, পৃথিবী পবিত্রতম। আর দূরে, বহু দূরে, দিগন্তের কাছাকাছি সমুদ্রের মতো অসীম অনন্ত নদীটির বুকে ভোরের প্রথম আলো যখন ফুটবে বলে ভাবছে, তখন তারা ফিরে গেল এক অপরূপ ধ্বংসলীলার শেষে, মানুষ মারার আনন্দে। অগভীর কাশবনের গোড়ায় ছড়ানো বালির উপর শুয়েছিল লক্ষ্মী। সারা রাত ব্রহ্মপুত্রের জলে ডুবে থাকায় তার শরীর ভিজে এবং সাদা। তার মুখের উপর কাশবনের আলো খেলানো ঢেউ। অদূরের ধ্বংসস্তূপ থেকে তখনও নিঃশেষ হয়ে যায়নি এমন কিছু আর্তনাদ আর হাহাকারের সঙ্গে কাঁচা মাংস পোড়ার উৎকট গন্ধ ভেসে আসে। চেতনা ফিরে এলে হরনাথের কথাই তার প্রথম মনে পড়ে যায়। বল্লম দিয়ে গাঁথা হরনাথের রক্তে চোবানো বীভৎস মুখের ওপর অবিশ্বাস্য আর্ত বিস্ফারিত চোখ দুটি একটু একটু করে কি অসহ্য যন্ত্রণায় স্থির হয়েছে। সে কথা ভেবে লক্ষ্মী পাগলের মতো প্রলাপ বকে ওঠে। এত কাছে থেকেও যে মানুষটিকে তার কোনো দিন জানা হলো না, শ্রদ্ধা, ভক্তি কিংবা ভালোবাসার মতো কোনো বোধ গড়ে ওঠার আগেই যাকে চলে যেতে হলো, তার প্রতি মন কেমন করে উঠে, দুঃখে বুক ভেঙে যায়। এই মানুষটির সঙ্গে বেঁচে থাকার সমস্ত উপকরণ জড়িয়ে ছিল বলেই হয়তো এই সময়ে নিজের একাকিত্ব এবং অসহায়তা আরো বেশি স্পষ্ট করে গড়ে ওঠে। কিন্তু একজন অপদার্থ মানুষ চলে গেলেও তো মনটা কেমন করে ওঠে। জীবনটা একেবারে ছারখার হয়ে গেল, বাঁচার মতো আর কোনো অবলম্বনও থাকলো না, সে ভাবে। আর এই ভাবনা থেকেই মৃত্যু চিন্তা এসে যায়। সে ডুকরে কেঁদে ওঠে। তার যৌবন পুঞ্জিত শরীর কেঁপে ওঠে, দম বন্ধ হয়ে আসে। একটি ভাঙা ঘর আর একজন দমড়ানো মানুষও যে কি অসামান্য নিশ্চয়তা দিতে পারে, এই সত্য এখন তার চাইতে আর কে বেশি বুঝবে। বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলধারার দিকে
সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুধু একটি রাত্রির ব্যবধানে সমস্ত পৃথিবীটাই যেন পাল্টে গেছে। এরপর সে কি করবে? তীব্র শোকের চাইতেও এখন আমি কোথায় যাব? এই প্রশ্ন তাকে দাঁতাল পশুর মতো তীক্ষ্ণ দাঁতের মতো বিদ্ধ করে। ভিজে বালির উপর আছড়ে পড়ে সে কাঁদতে থাকে, কাঁদতেই থাকে। তার দু চোখের জলে পৃথিবী ধূসর হয়ে আসে।